কোচবিহারে যেন খারাপ সময় কাটছে না বিজেপির, কেননা কোচবিহারে ফের আরো একটি গ্রাম পঞ্চায়েত দখল করলো তৃণমূল। এবার তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের অন্দরান ফুলবাড়ি 1 নম্বর পঞ্চায়েতে ফুল বদল। শনিবার রাতে গ্রাম পঞ্চায়েতের 4 সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। ওই গ্রাম পঞ্চায়েতের মোট আসন 12টি, বিজেপির 10 এবং তৃণমূলের 2টি আসন ছিল। লোকসভা ভোটের পর একজন বিজেপি থেকে তৃণমূলে যোগ দেন। এবার আরো 4 জনের দল বদল। এর ফলে ওই পঞ্চায়েত চলে গেল তৃণমূলের হাতে। বিজেপির মূল যে সংগঠন আমরা পাচ্ছিলাম না, ঠিক আছে। এদিকে যে আমরা যে আমাদের এলাকায় যে নির্বাচিত পঞ্চায়েত আমি তারা ভোট দিয়েছে নিশ্চয় কিছু আশা পাওয়ার জন্য, চাওয়া পাওয়ার জন্য, সেটুকু আমরা করতে পারি নাই। আগামী দিনে যে উন্নয়নমূলক কাজগুলো যেন ভালোভাবে করতে পারি, মানুষকে যেন পরিষেবা ঠিকভাবে দিতে পারি। বিধায়ক তহবিল থেকে কিছু পারি নেই, সাংসদ থেকেও কিছু পারি নেই, এবং 1 বছর যে আমরা অঞ্চল চালালাম সেখানেও কিছু সেরকম উন্নয়ন করতে পারিনি। আরো 3 জন গ্রাম পঞ্চায়েত সদস্য এবং তাদের একজনের প্রতিনিধি এসছেন, দীপালি পাল। তিনি নিজে সরাসরি উপস্থিত হতে পারেননি, তার স্বামী ষষ্ঠী পাল এসছেন। নমিতা দাস, রামপ্রসাদ বর্মন এবং অজিত বর্মন, এই গ্রাম পঞ্চায়েত মেম্বাররা তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এর ফলে আমরা এই অঞ্চলে সংখ্যাগরিষ্ঠ হলাম। এনাদের দায়বদ্ধতা আছে মানুষের সাথে। তৃণমূলকে গত পঞ্চায়েতে তাদের বুথে হারিয়ে তারা জিতে এসছে, কাজে তাদের গ্রহণযোগ্যতা, তাদের অ্যাকসেপ্টেবিলিটি এলাকাতে আছে। উন্নয়নের ক্ষেত্রে সমবন্টন নীতির মাধ্যমে আমাদের কাজ চলবে। বিপজ্জনক বাড়িতে ছেয়ে গেছে পুরুলিয়া শহর। যখন তখন ভেঙে পড়ছে বাড়ির অংশ। মূলত এখন বর্ষাকালে এই ধরনের দুর্ঘটনার ছবি বারংবার সামনে আসছে। ছোট বড় দুর্ঘটনা ঘটছেই মাঝে মধ্যে। শহরে পুরনো বাড়ি ভেঙে বড় সড় দুর্ঘটনার আশঙ্কা দেখছে পুরসভা। রাস্তা দিয়ে লোক পেরাচ্ছে, তারা যে কোনো সময় পড়ে যেতে পারে। আতঙ্কে আছে, বাচ্চা ছেলে নিয়ে যাচ্ছে রাস্তায়, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। পৌরসভাকে বলবো এগুলোর কোনো ব্যবস্থা করা হোক, যাদের বাড়ি তারা ভেঙে তৈরি করুক নতুন। জনবহুল রাস্তার উপরে একেবারে যেখানে প্রচুর মানুষের ভিড়, তার উপরে অনেকগুলি বিপজ্জনক বাড়ি, একেবারে ভয়ে ভয়ে রাস্তা দিয়ে পেরোয়। যে কোনো মানুষই একবার যদি উপর দিকে তাকায় ওই রাস্তা দিয়ে আর পেরোবে না। আমি শুনেছি পৌর প্রধানের গোচরে গেছে, কিন্তু আমি অনুরোধ করব ব্যক্তিগতভাবে পৌর প্রধান এবং জেলা প্রশাসনকে যে খুব তাড়াতাড়ি এটা স্টেপ নিতে। কেননা বিপদটা হয়ে যাওয়ার পর স্টেপ অবশ্য নেওয়া যাবে, মানুষগুলোর জীবন ফেরত পাওয়া যাবে না। এটা কতটা বিপজ্জনক, এই যে ভেঙে পড়েছে? ভয়ানক। না আপনাদের ক্ষতি হতে পারে? যে কোনো লোকের হতে পারে অসুবিধে। কখনো এই বর্ষায় বেশি জল জমে যেতে পারে, তারপরেও ভাঙতে পারে। আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রজিতের কাছে যাব। ইন্দ্রজিৎ, এই জায়গায় এতগুলো বাড়ির এই রকম পরিস্থিতি, পুরসভার তরফে এখনো পর্যন্ত কি চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে, বা কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে পুরসভার তরফে? দেখো সান্নিক, এই যে পুরনো বাড়িগুলো রয়েছে বিপজ্জনক এবং জরাজীর্ণ যে বাড়িগুলো রয়েছে, সেগুলো স্বাস্থ্য পরীক্ষায় কার্যত মৃত বাড়িগুলো, কিন্তু সেই বাড়িগুলোর বিভিন্ন সময় ভেঙে পড়ছে। ইতিমধ্যেই গত মাসে এক মহিলার মৃত্যু হয়েছে 16 নম্বর ওয়ার্ডের। ফলে স্বাভাবিকভাবেই পুরুলিয়া শহরের মানুষ যারা যাতায়াত করছে শহরের রাস্তায়, তারাও আতঙ্কে রয়েছে। অন্যদিকে পৌরসভাও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। ইতিমধ্যেই 50টি বিপজ্জনক জরাজীর্ণ বাড়িকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের চিঠি দেওয়া হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে যে তারা নিজেরা যেন বাড়িটি ভেঙে যায়। কিন্তু এক্ষেত্রে একটি সমস্যা হয়েছে, শরিকি বিবাদ বা আদালতে বিচারাধীন থাকার কারণে এইসব বাড়িগুলো নিয়ে পৌরসভা কিছু উদ্যোগ নিতে পারছে না বলে জানিয়েছেন পৌরপিতা। ফলে স্বাভাবিকভাবেই যে সমস্যা রয়েছে সেটা থাকবে এবং এই বর্ষাতে আরো বিপজ্জনক হয়ে উঠবে। ফলে স্বাভাবিকভাবে শরিকি ঝামেলা মেটানো, অন্যদিকে আদালতের বিচারাধীন ব্যবস্থা থাকায় পৌরসভা যেমন উদ্যোগ নিতে পারছে না, তবে পৌরসভাকে আরো কড়া মনোভাব দেখাতে হবে। তার কারণ শহরের মানুষ যারা শহরের রাস্তা দিয়ে যাতায়াত করছে, তাদের বিপদ হতে পারে, বিপদ হচ্ছে, এবং এই বর্ষাতে আরো বিপদ বাড়বে। সান্নিক, একেবারেই ধন্যবাদ। আমরা অলরেডি আমাদের ইঞ্জিনিয়ারিং সেকশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এসএই এবং সমস্ত জুনিয়র ইঞ্জিনিয়ার যারা আছেন ওয়ার্ড ভিত্তিক, তাদেরকে ওয়ার্ডে সরেজমিনে নামতে বলা হয়েছে।
কোন কোন বাড়ি ড্যামেজ অবস্থায় রয়েছে, কোনগুলি ভগ্নদশায় রয়েছে, বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত অনেকে চিঠি দিয়ে জানাচ্ছেন, পাবলিকলি ফোন করে জানাচ্ছেন, এবং আমরা মোটামুটি শহরে জানি কোন কোন এলাকায় কোন গলিতে কোন কোন বাড়িগুলো ভগ্নদশা অবস্থায় রয়েছে, যে কোনো সময় ইনসিডেন্ট ঘটে যেতে পারে। সেইগুলোকে চিহ্নিতকরণ প্রায় হয়ে আসছে, লিস্ট তৈরি হচ্ছে। আমরা বাড়ির মালিকদের নোটিশ করছি, যারা কর্তৃপক্ষ যে ইমিডিয়েট ব্যবস্থা নিন, কারণ এটা তো বাড়ির মালিকের দায়িত্ব। ওই বাড়িগুলোকে আমরা ঘোষণা করব, ইনসিডেন্ট যাতে না ঘটে তা ডিমোলাইজড করব। টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, একাধিক জায়গায় ধস নামায় এখনো বন্ধ 10 নম্বর জাতীয় সড়ক। আর এদিকে আজও কালিম্পং এবং দার্জিলিং এর সংযোগকারী তিস্তা বাজার পেশক জোরবাংলো রুট বন্ধ। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি পার্থ রয়েছেন, পার্থর থেকে আরো জানতে চাইবো। পার্থ, কি পরিস্থিতি বর্তমানে? কেননা একটানা যেরকম ভাবে ভারী বৃষ্টি একদিকে সিকিমের পাহাড়ে চলছিল, তার পাশাপাশি তিস্তার জলস্ফীতির ছবি আমরা কদিন ধরে দেখছি, গুরুত্বপূর্ণ রাস্তাগুলো বন্ধ হয়ে রয়েছে। কতটা কাজ এগোনো সম্ভব হলো? তোমাকে প্রথমে রেখে অনেকটাই কিন্তু স্বস্তিদায়ক রয়েছে গোটা পাহাড়, কেননা গতকাল বিকেলের পর থেকে কিন্তু আর বৃষ্টি হয়নি। স্বাভাবিকভাবেই যে অনেকটাই স্বস্তি এসছে পাহাড়ে। তবে 10 নম্বর জাতীয় সড়ক যেটা বাংলা সিকিম লাইফ লাইন, সেটা বন্ধই থাকছে। কেননা এই 10 নম্বর জাতীয় সড়কের সেবক থেকে তিস্তা মল্লি পর্যন্ত একাধিক জায়গায় ধস রয়েছে। বিশেষ করে যে সেলফি দ্বারাতে কিন্তু জাতীয় সড়কটা বড় অংশ তিস্তায় গাছে চলে যাওয়ার বিপত্তি আরো বেড়েছে, এবং স্বাভাবিকভাবে সেই সব পাহাড় কেটে সেখানে রাস্তা চওড়া করার কাজ শুরু করেছে পূর্ত দপ্তরের কর্মীরা। গত কয়েকদিন টানা বৃষ্টির জন্য সেই কাজ ব্যাহত হয়। তবে আকাশ কিছুটা পরিষ্কার হয়, অনেকটা স্বস্তি কিন্তু প্রশাসনিক কর্তাদের চোখে মুখ, এবং তিস্তার জলস্তর অনেকটা নেমেছে। পাশাপাশি কালিম্পং এবং দার্জিলিং এর সংযোগকারী যে তিস্তা বাজার পেশক গুম জোরবাংলো হয়ে যে রাস্তাটা রয়েছে, সেই রাস্তায় কিন্তু আপাতত জেলা প্রশাসন যান চলাচলের প্রতি বিধিনিষেধ আরোপ করেছে, যদিও স্থানীয় বাসিন্দারা যথেষ্ট করে ঝুঁকি নিয়ে সেই রাস্তায় পারাপার করছে। ধন্যবাদ পার্থ। আর এদিকে পার্থ যেমনটা বলছিল, উত্তরবঙ্গের মানুষ সাময়িক হয়তো একটা স্বস্তি পেয়েছেন, কেননা বৃষ্টি গতকাল বিকেলের পর থেকে আর হয়নি। কিন্তু তার মধ্যে কিন্তু আরো একটা খারাপ খবর শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জন্য অবশ্যই খারাপ খবর, কেননা উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, এমনটাই কিন্তু পূর্বাভাস হাওয়া অফিসের। আগামীকাল বৃষ্টির পরিমাণ সামান্য কমবে, কিন্তু বুধবার থেকে উত্তরে আরো ভারী বৃষ্টির সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, উত্তরবঙ্গের যেরকম পরিস্থিতি, বেশিরভাগ দিনে লাল সতর্কতা, কমলা সতর্কতা জারি থাকছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। আজকাল কিছুটা স্বস্তির ছবি দেখা যাচ্ছে, কিন্তু পরবর্তীতে কি হবে, কি জানাচ্ছে হাওয়া অফিস? দেখো, আজও আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুই জেলায় আজও অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে, এবং আগামীকাল এই সতর্কতাটা বাড়বে। আরো 3 জেলায় এই সতর্কতা থাকবে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। এবং বুধবার 10 তারিখ একেবারে উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা, তার মধ্যে কমলা সতর্কতা অর্থাৎ অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি। অর্থাৎ এই সপ্তাহের মাঝেই আরো একবার দুর্ভোগ আসতে চলেছে, কারণ যে অতি ভারী বৃষ্টি চলবে আজ যেমন 2 জেলায়, আগামীকাল 3 জেলায়, এবং আগামী পরশুদিন অর্থাৎ 10ই জুলাই সেই দিন কিন্তু একেবারে ওপরের দিকের সব জেলাতেই অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা থাকবে। অর্থাৎ পার্বত্য এলাকায় আবার ধস, আবার জলস্তর বাড়ার আশঙ্কা, সিকিমে প্রবল বৃষ্টির আশঙ্কা, আসাম, মেঘালয়ে প্রবল বৃষ্টির আশঙ্কা। তার ফলে নদীর জলস্তর বাড়তে পারে এবং নিচু এলাকা প্লাবিত হতে পারে। অর্থাৎ আরো একবার উত্তরবঙ্গে দুর্ভোগ। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমবে আজ এবং আগামীকাল বিক্ষিপ্তভাবে। অর্থাৎ দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেই ভোগান্তির ছবিটা আরো কদিন একই রকমই কার্যত থাকবে, তেমনটাই মনে করা হচ্ছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী। গোটা বিশ্বে বাড়ছে উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তনে একজোট হয়ে পদক্ষেপ, হাতে হাত রেখে নতুন ভবিষ্যতের দিশা।